দেখো আজকে টিফিনে কারি পাতা দিয়ে আলুর দম বানাচ্ছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ সকাল থেকেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিয়ে কী করবো, উঠতে দেরি হয়ে গেছে। ওই জন্য এখনও স্নান করিনি, পুজো করিনি। আগে আলুর দমটা বসিয়ে দিচ্ছি, চাটা খেয়ে আলুর দমটা বসিয়ে দিয়ে আলুর দমটা করে নিয়ে তারপরে স্নান করব। আর আজকে টিফিনে হবে তোমার পরোটা আর আলুর দম, কারণ আমার আই স্কুলে যাবে, ও পরোটা আর আলুর দম নিয়ে যাবে, হাজবেন্ডও টিফিনে পরোটা আর আলুর দম খাবে। ওই জন্য আমি সকালবেলা উঠি আগে টিফিনে জোগাড়টা করে নিচ্ছি। দেখো মেয়ে বললো, মা তুমি আলুর দমটা করে দাও আর আমি পরোটাটা করে নেবো। ওই জন্য আমি দেখলাম যে আমি আলুর দমটা, দেখো আলুর দমটা হয়ে এসছে। আর কারি পাতা দিয়ে আলুর দম খেতে ব্যাপক হয়, তোমরা একদিন করে দেখবে, দারুণ হয়। দেখো আমার আলুর দম রেডি করে রেখে দিয়ে গেছি। চলো এবার আমি স্নান করে তারপরে পুজো করতে। দেখো স্নান হয়ে গেছে। এবার স্নান করে, তোমরা তো জানো যে আমি বলেছি আগেও, জানো নাকি জানি না, আগে বলেছি যে স্নান করে আমি চুল আঁচড়ে সিঁদুর পরে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাই। এটা আমার মানে কি বলবো বলো তো, আমার বিয়ের পর থেকে এই লক্ষণটা আমার আছে, কারণ আমি কোনো দিন ওই স্নান করে একদম ঠাকুর ঘরে চলে যাই না। আমি আগে সব ফ্রেশ হব, দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাব। আমার পাশে বান্ধবী আছে, আমাকে বলবে, বাবা সকাল সকাল তোমার সাজুগুজু হয়ে গেছে, ও আমাকে বলে। কিন্তু ও সকালবেলা চুলও আঁচড়ায় না, সিঁদুরও পরে না, টিপও পরে না। আমি বলি দেখো এটা আমার কি বলবো বলো তো, মানে এটা না করলে আমার ঠাকুর ঘরে আসতে ইচ্ছা যায় না। আমি ওই স্নান করে, জানো তো, ওই মানে চুল না আঁচড়ে একদম কেমন করে হয়ে আমি ঠাকুর ঘরে আসতে পারি না। তবে আজকে তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাব না, তাড়াতাড়ি পুজো করে চলে আসবো। চলো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এবারে আমি আমার যে তোয়ালেটা নিয়ে আমি স্নান করি, তোয়ালেটা আমি এই জানলাটা মিলে দিই, কারণ এই জানলাটায় রোদ আসে, জানো তো। আমি ছাদে এটা দিই না, কারণ ছাদে এখন সব সময় বৃষ্টি পড়ছে, কে বারবার তুলতে যাবে বলো। আর সকালে দেখো বিছানা তুলে একদম চাদর টাদর গুছিয়ে একদম ঘরকে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার মানে ঝিলি কাজ করেও চলে গেছে, ও কাজ করে চলে যাওয়ার পরই আমি তোমার পুজো করতে যাই। আর দেখো জানলাটা কেমন রোদ এসছে দেখেছো। আমি এই রোদটা এই টাওয়ালটা মিলে দিই, এটা শুকিয়ে যায়, বা আমার নাইটি ফাইটি কাচলেও আমি এধারে মিলে দিই। আমি সব জানলায় একটা করে দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে দেখো আমি পুজো টুজো করে একদম রান্নাঘরে চলে এসেছি। এসে হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না। আর এখন তো শ্রাবণ মাস, তোমাদেরকে বলেছি যে নিরামিষ খাচ্ছি, ওই জন্য নিরামিষ সবই রান্না করছি। পটল ভাজা, ঘি করলা ভাজা, আর হাজব্যান্ড ওল নিয়ে এসেছিলো, জানো তো, যে সেই ওলটা তোমার সিদ্ধ করব। আর এর সাথে করব তোমার আলু পোস্ত। এই রান্না হবে আজকে। চলো তাহলে আমি সবজিগুলো কেটে দেখো ভালো করে সব ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর সবজি এখন ধুয়ে ফ্রিজে রাখছি না, ভালো করে মুছে টুছে রাখছি, কারণ ধুয়ে রাখলেই জানো তো পচে যাচ্ছে। ওই জন্য এরকম করে রেখে তারপর কাটার পর যখন রান্না করছি তখন সবজিগুলো ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর এই যে আলু ভাজাটা বুনিয়েছি, এই আলু ভাজাটা তোমার ভেন্ডি কেটেছি, সেই ভেন্ডির সঙ্গে আলু ভাজাটা ভাজবো। এটা রাতে হাজবেন্ড ভেন্ডিতে আলুতে ভেজে রাখবো, রাতে রুটি খাবে। চলো তাহলে আমি এগুলো ভালো করে দেখো ধুয়ে নিলাম। তারপরে শেষকালে তোমার আলু পোস্ত যেটা করব, সেটা আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না, জানো তো, তাহলে লাল হয়ে যাবে। আলু আবার জলে ভিজিয়ে না রাখলেই না লাল হয়ে যায়। দিয়ে তারপরে দেখো তেল ফুরিয়ে গেছে, তেলটা ঢেলে নিয়ে চলো। এখনও ইমামি তেল খাচ্ছি, কিন্তু এরপর থেকে আর ইমামি খাবো না, এরপর ফরচুন খাবো। এইটাই শেষ ছিল, এটা যে ঢেলে নিয়ে চলো। কেন খাচ্ছি না, কী জন্য খাচ্ছি না, সেটা তোমাদেরকে পরে বলবো। তাহলে চলো তেলটা ঢেলে নিই, এতে কিছুটা ঢালবো, আর এই যে আমার কাঁচের জারটাতে কিছুটা ঢালবো। এই কাঁচের জারটাতে ঢাললে না বেশ, যখন অল্প তেল দরকার হয় না, নিতে খুব সুবিধা হয়। আর ওই বড়টায় ঢালি যখন মাছ টাছ ভাজি বা বেশি তেলের দরকার হয়, তখন বড়টা থেকে নিই। এই দুটোতে তবে একটাতে ধরে যায়, কিন্তু আমি দুটোতেই ঢেলে রেখে দিই। চলো তেলটা ঢেলে নিই, তেলটা ঢেলে নিয়ে আবার ঝরাতে দিতে হবে। ওই বড় জারটাতেই তোমার ওই চুঙ্গিটা দেবো, দিয়ে ওটা ঝরাতে দেবো। দেখো আমার তেলটা ঢালা হয়ে গেলো। তারপরে দেখো রুমালটা দিয়ে ভালো করে আমি তেলের বোতলটা মুছে নিলাম। কেন বলো তো, মানে কাঁচের শিশি তো, তেল ঢালতে গিয়ে হাতে জল থাকলে না প্রচণ্ড স্লিপ করে, দিয়ে পড়ে যাওয়ার ভয়। ওই জন্য ভালো করে মুছে নিয়ে, তেলটা গায়ে না থাকলে তখন আর স্লিপটা কাটবে না। দেখছো কত পরিপাটি করে কাজ করতে হয়। সংসারের সমস্ত কাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের দেখাই, তা মানে তোমরা ভিডিও দেখে শেষ করতে পারবে না। তখন মানে 24.5 ঘন্টার কাজ, তখন তোমাদেরকে ওই তোমার 12 মিনিট কি 10 মিনিট 15 মিনিটে তোমাদেরকে দেখাই। তাহলে বলো কত কাট ছাঁট, কত মানে পরিশ্রমের পিছনে আছে, কত মেহনত আছে বলো। এমনি এমনি কিন্তু ভিডিওটা হয় না। মাঝে মাঝে ভাবি ভিডিও করা ছেড়ে দেবো, আর ভিডিও করব না, আর ভালো লাগছে না, কিন্তু কোথায় যেন এসে আটকে যায়, জানো তো। তখন সেই টাইমটা যেন মনে হয় এই ভিডিওটা বানালাম না,
এই আজকে ভিডিওটা এই করলাম না, এই করলাম না, এটাই মনের মধ্যে তখন একটা মানে ছটফট করতে লাগে। তখন আবার সব কিছু মানে ফেলে রেখে আবার ভিডিওটা করতে শুরু করি। তার মাঝে দেখো পোস্তটা ভিজিয়ে দিলাম। আর দেখো ওই ব্যাগটাতে না আমি কালকে হাজব্যান্ডকে বিস্কুট, সন্ধ্যেবেলা কুকুরটা এসে বসেছিল বাইরের, দিয়ে বিস্কুট দিয়েছিলাম, দিতেও দেয় নেই, ব্যাগটা তুলে রেখেছে, নিতে গেলাম আর বিস্কুটগুলো সব পড়ে গেল জানো তো। দিয়ে দেখো দুধ দিতে এসছে ঘোষ, ব্যাগটা ফেলে দিতে হয়, আমি নিচে খুব একটা নামি না, আমি ব্যাগে করি দুধটা তুলে নিই। কোটো দিয়েছি আমি একটা ঘোষকে, তুলে নিই। আর দিয়ে তারপরে দেখো বিস্কুটগুলো কুড়িয়ে জড়ো করে রেখে দিলাম। পরে একটা চিকচিকিতে ভরে বলবো হাজব্যান্ডকে দিয়ে কুকুরটাকে দিয়ে দিতে। একদম মিয়ে গেছে জানো তো, দিয়ে ভেঙে গেল পড়ে। আর তারপরে দেখেছো দুধটা নিয়ে নিলাম, দুধটা নিয়ে একবারে ছেঁকে নিই জানো তো, কারণ ওই দুধ নেবো আবার একবার অন্য জায়গায় নিয়ে নেবো, আবার একবার ছাঁকবো, খুব মানে অসুবিধা হয়। ওই জন্য যতটা কাজ পারি, যতটা পারি সামলে নিই, যতটা পারি শর্টে করার চেষ্টা করি। কারণ সংসারে কাজ তো একটা নয়, প্রচুর কাজ। এই যে এত বড় বাড়িটা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মেহনতি সব কিছু আমাকেই করতে হয় জানো তো। হ্যাঁ, হাজব্যান্ড মেয়ে সবই করে, কিন্তু ওরা আমার মতো পারে না। আর সত্যি কথা বলতে কি, ওদের কাজ আমার একদম পছন্দ হয় না জানো তো। ওরা যেটা করে তারপরে আবার আমি করি, কারণ ওরা যেটা তাপি দেয় আমি আবার সেটা তার উপরে আবার একবার করে করি। এটাই আমার মানে কি বলবো পরিপাটির লক্ষণ। আমি আর দেখো দুধটা নিয়ে নিলাম, চলো দুধটা এবারে বসিয়ে দিগা। আর কালকে দুধটা ছানা কেটে নিয়েছি জানো তো। আর দেখো এক ধারে ভাতে জল বসিয়ে দিয়েছি, আর তোমার এক ধারে তোমার এই তেল দিয়েছি, ঘি করলাগুলো ভেজে নেবো। তারপরে দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে, দিঘি করলাগুলো ওখানে লাল লাল করে ভেজে নেবো। আর হাজব্যান্ড জানো তো প্রায় 1 কিলো মতো ঘি করলা নিচ্ছে। কী করবো বলো তো, ওই দুদিন একদিন অন্তর অন্তর ঘি করলাগুলো ভেজে ভেজে খেয়ে নিচ্ছে। আর ওরা খেতেও ভালোবাসে জানো তো, আমার রায় খেতে ভালোবাসে, কিন্তু রায়ের এখন খাবারই সময় নাই। ও তো সকালবেলায় আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি ভাত খেয়ে চলে যায়, ও খেতেই পায় না। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখেছো তো। দিয়ে দেখো ঘি করলাগুলো তুলে নিচ্ছি, একটু পোস্ত দিচ্ছি, বেশ খেতে ভালো লাগে জানো তো। এই ঘি করলা বলো, ভেন্ডি ভালো ভাজায় যদি একটু পোস্ত দেওয়া হয় না, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে পটলগুলো ভেজে নেবো। আর ওলটাকে কেটে রেখে দিয়েছি, ওলটা সিদ্ধ করে নেবো। তারপরে ওলটা সিদ্ধ করলেই হবে না, ওল ভাতেটা সানারও অনেক মানে কি বলবো বলো তো, মানে ওর পিছনে অনেক মেহনতি দিতে হবে। একটু শুধু সর্ষে বাটতে হবে, তারপরে তোমার কাগজি লেবু দিতে হবে। তারপরে তোমার আমার মা বলতো যে ওল ভাতে যখন সানবে না, অল্প একটু চিনি দিবি, নুন দিবি, কাঁচা সর্ষের তেল, লেবু রস, আর ওই মানে কাঁচা কালো সর্ষে বাটা 2 চামচ মতো দিয়ে ওইটা যদি সেনে খাও না, ব্যাপক লাগে জানো তো। তোমার ওল ভাতে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার বড় মেয়ে জানো তো আগে ওল ভাতে একদম খেত না, দিয়ে একদিন আমি ওকে বলছি তুই খেয়ে দেখ, দিয়ে খাওয়ার পর বলছে মা খেতে কি সুন্দর গো, মনে হচ্ছে ঠিক ডাল ভাতে খাচ্ছে। আমি বলছি হ্যাঁ। দিয়ে দেখো পোস্তর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, দিয়ে তেলের উপর দিয়ে লাল লাল করে একদম ভাজবো। একটু এখন লবণটা দেবো না, যেহেতু চন্দ্রমুখী আলু তো একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে। এই একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হবে, যখন দেখবো আধ সিদ্ধ হয়ে গেছে তখন লবণটা দেবো, দিয়ে তারপরে নাড়াচাড়া করে পোস্তটা দেবো। আর পোস্তটা তো ভিজিয়ে রেখেছি, চলো পোস্তটা বেটে নিগা। পোস্তটা এখনও বাটা হয় নাই। আর পোস্তটা তোমার শুকনো লঙ্কা দিয়ে বাটবো জানো তো। আলু পোস্ত করলে একটু শুকনো লঙ্কা না দিলে না ভালো লাগে না, ওই জন্য দেখো আমি 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে তোমার পোস্তটা বেটে নেবো। আর আমার পোস্ত মানে কি বলো তো, রেগুলারই আমাদের ঘরে পোস্ত, পোস্ত ছাড়া যেন আমাদের কেউ ভাত খেতে যায় না। তাতে তোমার মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যাই হোক। আর এখন তো আবার নিরামিষ হচ্ছে, ধরো এখন তো পোস্ত মাস্ট একদম। কোনো দিন আলু পোস্ত, কোনো দিন পটল পোস্ত, কোনো দিন শুধু পোস্তর বড়া। দেখেছো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু লবণ দেবো, কারণ আগেই যদি লবণটা দিয়ে দিতাম না, তাহলে কি বলো তো আলুগুলো একদম এরকম ভালো করে ভাজা যেত না। ওই জন্যে আমি আলুটা আগে ভালো করে ভেজে নিলাম, দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু ঢেকে তারপর আমি পোস্তটা দিয়ে দেবো, তাহলেই আমার পোস্ত রেডি। তাহলে চলো লাঞ্চটা করে নিয়ে গা। দেখো খাবার বেড়ে নিয়েছি, হাজব্যান্ড আমি আর বড় মেয়ে 3 জনা লাঞ্চ করব। দেখো আমি কি রান্না করে দেখেছো, তা একটা টেবিলে খাওয়া মজাই আলাদা, তোমাদের বলেছি। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই।